এই মুহূর্তে দেখছেন আপনারা আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের বাছাই করা সেরা এক্সক্লুসিভ দেশ রাজ্যের খবরগুলি পৌঁছে দেব আপনাদের কাছে। রোজ ভ্যালি চিট ফান্ডে যারা আমানত করেছিলেন নিজের কষ্টার্জিত টাকা, সমস্ত টাকাই আপনারা ফেরত পাবেন। বিরাট বড় সুখবর, বছর শেষেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে আমানতকারীদের। পুরো টাকাই ফেরত পাবেন আপনারা। অপরদিকে মমতা ব্যানার্জির শাসনকালে রাজ্যের শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগে চরম দুর্নীতি, অপদার্থ এই প্রশাসন। এছাড়াও স্কুলে 8,500 নিয়োগের পুরোটাই হয়েছে নিয়ম ভেঙে, অবশেষে মেনে নিল স্কুল সার্ভিস কমিশন। এছাড়াও লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে আরও একবার সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বড়দিনের আগে বিরাট বড় সুখবর, অনেকটাই কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। গ্রেপ্তার হতে চলেছেন মুখ্যমন্ত্রী। নতুন বছরে ফের ইডির তলব। আবগারি দুর্নীতিতে কোণঠাসা আম আদমি পার্টি। শিক্ষকদের জন্য জারি নতুন নিয়ম, আরও আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের, বিজ্ঞপ্তি দিয়ে জানালো মধ্যশিক্ষা পর্ষদ। অপরদিকে পদ্মশ্রী ফেলালেন এই কুস্তিগির, মোদিকে চিঠি লিখে সপাট জবাব কুস্তিগিরের। বিস্তারিত জানাবো, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। রোজ বাংলা নিউজ এই ফেসবুক পেজ থেকে খবর দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের খবরগুলো নিয়মিত দেখার জন্য। আজকের সব থেকে বড় খবরটি আপনাদেরকে জানাচ্ছি। রোজ ভ্যালির টাকা ফেরানোর উদ্যোগ, খুলছে ওয়েবসাইট। আবেদন করতে হবে আপনাদেরকে। যারা যারা আমানতকারী রয়েছেন, রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা আমানত করেছিলেন নিজের কষ্টার্জিত টাকা, তাদের টাকা ফেরত দেওয়া হবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই খুলছে নতুন ওয়েবসাইট। করতে হবে আপনাদেরকে নথি দিয়ে আবেদন। দীর্ঘ 10 বছর পর চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য বিরাট বড় সুখবর। নতুন বছরের প্রথম সপ্তাহেই তাদের টাকা ফেরাবার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। টাকা ফেরতের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে বিশেষ এক ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইটে আমানতের নথিসহ আবেদন করতে পারবেন আমানতকারীরা। রোজ ভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে এক সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে টাকা ফেরতের আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। এই প্রেক্ষিতে কমিশনের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি। শুক্রবার সেই কমিটির তরফে জানানো হয়েছে ওয়েবসাইট তৈরি করতে একটি সংস্থাকে ইতিমধ্যে বরাদ দেওয়া হয়েছে। তারা কাজ শুরু করে দিয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ওই ওয়েবসাইট কাজ করতে শুরু করবে। প্রায় 60 লক্ষ আমানতকারী রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন। আমানতের মোট অঙ্ক প্রায় 3,500 কোটি টাকা। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যে ওই বেআইনি অর্থলগ্নি সংস্থা শাখা গজিয়েছিল। তাই অনেকেই রোজ ভ্যালিতে রাজ্যের অন্যতম বড় চিট ফান্ড বলে মনে করেন। বর্তমানে রোজ ভ্যালির সম্পত্তি চালু কোম্পানিগুলির দেখভাল করছে কমিশনের তত্ত্বাবধানে গঠিত এডিসি। কমিটির সদস্যরা জানিয়েছে রোজ ভ্যালির বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ 2,100 কোটি টাকা। এর মধ্যে 800 কোটি নগদ। এই অর্থ বর্তমানে ইডির কাছে জমা রয়েছে। পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির চালু কোম্পানিগুলির লাভ্যাংশ নিয়মিত জমা পড়ছে ইডির কাছে। এই টাকাগুলি আমানতকারীদের ফেরত দেওয়া হবে। ওয়েবসাইট তৈরি হয়ে গেলে ইডি ওই অর্থ কমিশনকে হস্তান্তর করবে। তা থেকেই ধাপে ধাপে আমানতকারীদের টাকা ফেরানো হবে বলে জানা যাচ্ছে। ইডিসি মনে করছে রোজ ভ্যালির সম্পত্তির যে হিসেব তাদের কাছে রয়েছে তা দিয়ে সহজেই 90% বেশি আমানতকারীর অর্থ ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। কিন্তু কারা প্রথম টাকা পাবেন? যাদের আমানতের অঙ্ক 5,000-এর মধ্যে তাদের প্রথমে অর্থ ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এরপর ধাপে ধাপে বড় অঙ্কের আমানত মেটানো শুরু হবে। আপনাদের মধ্যে যারা চিট ফান্ডে কষ্টার্জিত টাকা রেখে প্রতারিত হয়েছেন, কারা কারা এমন রয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। স্বস্তির খবর, বড়দিনের আগে স্বস্তির নিঃশ্বাস। প্রায় 40 টাকা দাম কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের। বছর ফুরোনোর আগে ফের কমলো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক লপ্তে সিলিন্ডার প্রতি 39 টাকা 50 পয়সা কমানো হলো। এর ফলে কলকাতায় 19 কেজির সিলিন্ডারের জন্য আপনাকে এখন খরচ করতে হবে 1,868 টাকা 50 পয়সা। দিল্লিতে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বর্তমানে কমে দাঁড়ালো 1,757 টাকায়। মুম্বইতে এই মুহূর্তে দাম দাঁড়ালো 1,710 টাকায়। অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি কমলো এবার 39 টাকা 50 পয়সা। তবে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হলেও বাড়িতে ব্যবহৃত 14.5 কেজির এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু
কমানো হয়নি কিংবা বাড়ানো হয়নি, সেই দাম কিন্তু একই রয়েছে। গ্রেপ্তার হতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নতুন বছরে ফের ইডির তলব। আবগারি দুর্নীতিতে কোণঠাসা আম আদমি পার্টি। নতুন বছরে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করল অরবিন্দ কেজরিওয়ালকে। এবার হবেন তিনি গ্রেপ্তার, চলছে জল্পনা। আবগারি দুর্নীতি মামলায় ক্রমশ কোণঠাসা দিল্লির মুখ্যমন্ত্রী। এর আগেও দুবার তাকে সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমবার হাজিরা দিলেও দ্বিতীয়বার সমন এড়িয়ে যান আম আদমি পার্টির সুপ্রিমো। জানা যাচ্ছে ৩রা জানুয়ারি কেজরিওয়ালকে ফের ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দপ্তরে তাকে হাজিরা দিতে বলা হয়েছে। এবারও কি সমন উপেক্ষা করবেন অরবিন্দ কেজরিওয়াল, তা নিয়ে চলছে জল্পনা। হাজিরা না দিলে কোন পথে হাঁটবে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই প্রশ্ন উঠছে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, আপ সাংসদ সঞ্জয় সিংকে আগেই গ্রেপ্তার করেছে ইডি। আরেক মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আপের অন্তরে আশঙ্কা, হাজিরা দিলেই অরবিন্দ কেজরিওয়ালকে সাথে সাথে গ্রেপ্তার করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইন্ডিয়া জোটের তৎপরতার মাঝে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে আম আদমি পার্টির ভেতরে চোরাস্রোত বইছে। এই গ্রেপ্তারির আশঙ্কার কথা আগেই প্রকাশ করেছেন আম আদমি পার্টির নেত্রী অতিশী মার্লেনা। আরেক আপ নেতা রাঘব চাড্ডার আশঙ্কা, কেজরিওয়ালকে গ্রেপ্তার করার ছক কষে রেখেছে বিজেপি। প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হয়ে আসছেন ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট। 2024 সালের প্রজাতন্ত্র দিবস পালনে ভারতে প্রধান অতিথি হয়ে আসছেন ফ্রান্সের এই প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন তাকে। সেটি ইতিমধ্যে গ্রহণ করে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ম্যাক্রো হলেন ষষ্ঠ ফরাসি নেতা যিনি 2024 সালের ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আসছেন ভারতে। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের তরফে, কিন্তু তিনি আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মানিত অতিথি হিসেবে বাস্তিল দিবস উদযাপনে যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত, বাস্তিল দিবস হচ্ছে ফ্রান্সের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। পদ্মশ্রী পুরস্কার ফেরালেন কুস্তিগির বজরং পুনিয়া। মোদীকে চিঠি লিখে সপাট জবাব এই কুস্তিগিরের। পদ্মশ্রী পুরস্কার ফেরালেন দেশের অন্যতম সেরা কুস্তিগির বজরং পুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তিনি জানিয়েছেন তার এই সিদ্ধান্তের কারণ। যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংহের ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট হিসেবে মানতে নারাজ এই বজরং পুনিয়া। তার এই পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্তে শোরগোল সৃষ্টি হয়েছে গোটা ক্রীড়া মহলে। পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নেওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে বজরং পুনিয়া লিখেছেন, আমরা দীর্ঘদিন ধরে সত্যের জন্য লড়াই করেছিলাম, মহিলাদের আত্মসম্মানের জন্য লড়াই করেছিলাম। আমরা দেশের কুস্তিগির, দেশের জন্য পদক জয় আমাদের মূল লক্ষ্য। আমরা জানুয়ারি থেকে ব্রিজভূষণ সিংকে নিয়ে অভিযোগ জানিয়ে আসছি। দিল্লির রাস্তায় ধর্নাতেও বসেছিলাম। ধর্না থেকে আমাদের উঠে যেতে বলে কেন্দ্র সরকার বিষয়টি সমাধান করবে বলে আমাদের জানিয়েছিল। 3 মাস পেরিয়ে গেলেও কিছুই হলো না। সেই ব্রিজভূষণের লোককেই চেয়ারে বসালো তারা। তাই পদ্মশ্রী পুরস্কার প্রধানমন্ত্রীকে ফেরত দিয়ে দিলাম বলে তিনি এদিন পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন বজরং পুনিয়ারা। কিন্তু এরই মধ্যে সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট নির্বাচনে দেখা যায় ব্রিজভূষণের বিজনেস পার্টনার ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে বসানো হয়েছে। তারপরে কুস্তি ছাড়ার সিদ্ধান্ত নেন সাক্ষী মালিক। আর এবার পদ্মশ্রী ফেরালেন বজরং পুনিয়া। প্রসঙ্গত, 2019 সালে পদ্মশ্রী পান বজরং পুনিয়া। তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তিনি পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন। এছাড়া পুনিয়া অর্জুন পুরস্কারও পেয়েছেন। তিনি দেশের একজন সেরা অ্যাথলিট, তাই তার এই পদ্মশ্রী পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত দেশের ক্রীড়া জগতের কাছে অত্যন্ত হতাশাজনক ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে তৃণমূলের আমলে সবথেকে বড় নিয়োগ দুর্নীতি। এবার এতদিন অভিযোগ ছিল, গ্রেপ্তার হয়েছেন খোদ শিক্ষামন্ত্রী। এবার নিজেই সেই অভিযোগ মেনে নিল এসএসসি। স্কুলে 8,500 নিয়োগেই নিয়ম ভেঙে হয়েছে, মানল এবার এসএসসি। নিয়ম ভেঙে 8,500-এর বেশি স্কুল শিক্ষাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ চূড়ান্ত দুর্নীতি হয়েছে।
কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে তা এবার স্বীকার করলেন খোদ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এই তথ্য সামনে আসতে শোরগোল পড়ে গিয়েছে। এ নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, যা ভুল হয়েছিল তা সবটা নাকি শুধরে নেবার চেষ্টা করছে এসএসসি। এই ঘটনার পরে নতুন মন্ত্রী এসেছেন, কমিশনেও বদল হয়েছে। দেখা যাচ্ছে মাধ্যমিক স্তরে অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন 183 জন শিক্ষক। তাদের মধ্যে 61 জনকে এখনও অপসারণ করা হয়নি। একাদশ দ্বাদশ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক টপকে চাকরি দেওয়া হয়েছে 39 জনের, কাউকেই এখনও অপসারণ করা হয়নি। মাধ্যমিক স্তরে ওএমআর জালিয়াতিতে অভিযুক্ত রয়েছেন আরও 952 জনের মধ্যে 808 জনকেই চাকরির সুপারিশপত্র দেওয়া হয়েছিল। উচ্চ মাধ্যমিকে ওএমআর জালিয়াতিতে অভিযুক্ত 907 জনের মধ্যে 771 জনকে চাকরির সুপারিশ দিয়েছিল এসএসসি। তো বুঝতেই পারছেন কীভাবে হয়েছে দুর্নীতি। যোগ্যরা বঞ্চিত হয়েছেন আর অযোগ্যদের এই ঘুষের বিনিময়ে দেওয়া হয়েছে চাকরি। অপদার্থ কমিশনের তরফেই কাজ করা হয়েছে। এছাড়াও যুক্ত রয়েছেন রাজ্যের খোদ বড় বড় মন্ত্রী থেকে বিধায়করাও। ইতিমধ্যে জেলবন্দি রয়েছেন রাজ্যের বাংলার লজ্জা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও গ্রুপ সিতে এই জালিয়াতি ছিল 3480 জনের, তাদের মধ্যে 783 জন চাকরি পেয়েছিলেন। সুপারিশপত্র ছাড়াই চাকরিতে যোগ দিয়েছিলেন 57 জন। এছাড়া গ্রুপ ডিতে 2823 জনের ওএমআর জালিয়াতির ঘটনা ঘটেছে। তার মধ্যে চাকরি হয়েছে 1741 জনের। গত প্রায় 7 থেকে 8 বছর ধরে রাজ্যে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। নিয়োগ করতে পারছে না রাজ্য সরকার, পর্ষদ, কমিশন। তার মাঝে যে একটা নিয়োগ হয়েছিল 2014 থেকে 16 সালে, সেখানেও এই ব্যাপক দুর্নীতি। সাধারণ শিক্ষিত যুবক যুবতীরা কোথায় যাবে? অন্ধকারে নিমজ্জিত তাদের জীবন এই সরকারের আমলে, অপদার্থ কমিশন প্রশাসনের আমলে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তার পুত্র তেজস্বী যাদবকে ফের একবার সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জমির বিনিময়ে চাকরি মামলায় এই সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তেজস্বী যাদব। তিনি বলেন, এটা সবসময় চলতেই থাকবে, রোজকার রুটিনের সমান হয়ে গিয়েছে এই ইডি এবং সিবিআই তলব। 2017 থেকে শুরু করে 2023 পর্যন্ত কখনো ইডি, কখনো ইনকাম ট্যাক্স, সিবিআই ডেকে চলেছে। চাপে রাখার এটাই নয়া কৌশল। এর পাশাপাশি তেজস্বী যাদব আরও বলেন, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে ভোটের ফল ঘোষণার পর ফের সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। প্রসঙ্গত, চলতি বছরেই এই মামলায় তেজস্বী যাদবকে ইতিমধ্যে ডেকে পাঠায় ইডি। তবে তার পিতা লালু প্রসাদ যাদবকে এই মামলায় প্রথম সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2004 থেকে 2009 সাল পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। সেই সময় অতিক্রান্ত হয়ে যাবার পর তার বিরুদ্ধেই অভিযোগ ওঠে, জমির বিরুদ্ধে চাকরির অভিযোগ। এবার সেই মামলাতেই সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পিতা এবং পুত্রকে।